আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধনের হজম হয় না। ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের আমন্ত্রণটা পেলাম, কিন্তু তেমন হৃষ্ট হতে পারলাম না যেন। কেননা কানাঘুষায় শুনছিলাম যে গোবর্ধনই এসেছিল নেমন্তন্ন নিয়ে। ব্যাপার কি হে, তোমাদের কারোর জন্মদিনটির নাকি আজ? জিজ্ঞেস করলাম। না মশাই। তবে কি বৌদির বিয়ের নাকি? সে অবাক হয়। সে আবার কি? বৌদির বিয়ে তো কবেই হয়ে গেছে, দাদার সঙ্গেই হয়েছে তো। আমি শুধরে নিই কথাটা। আহা হা হা, সে কথা বলছি কি, তা কি আমি আর জানি নে? জন্মসূত্রেই আমরা দিদিদের পাই, কিন্তু বৌদি পেতে হলে দাদার বিয়ে দিতে হয়। দাদা বিয়ে করলে তবেই না আমাদের বৌদি মেলে। আমি তা বলিনি। আমি বলেছি যে বৌদির বিয়ের মানে তোমার বৌদির বিবাহতিথির উৎসব নাকি আজ, তাই আমি জানতে চাইছিলাম। অবশ্যই সেটাকে তোমার দাদার বিয়ের দিনের পরবও বলা যায়। সে জানায়, না তেমন কিছু কাণ্ড নয়, এমনি আপনাকে খেতে ডেকেছেন দাদা। দুপুরের খাওয়াটা আমাদের ওখানেই সারবেন আজকে। আমি বললাম, তা বেশ। আর ভাবলাম আরও বেশ হলো, সকালের খাওয়াটা না খেলেই চলবে আজ। পয়সাটাও বেঁচে গেল, আর খিদেটাকেও বেশ জাগিয়ে তোলা যাবে। দুপুরেই ভুরি ভোজের ডবল ডোজে সুদে আসলে উসুল হয়ে যাবে সব। তা কি বাজার হয়েছে বলো তো? বাজার গেছিল কে আজ, তুমি না তোমার দাদা? বেজার মুখ করে সে জানায়, বাজার কিসের? বাজারে কেউ যায়ই না আজকাল, বাজার মুখই হয় না কেউ। বলো কি হে? কারণ কারণ দাদার কিছুই আর হজম হয় না যে আজকাল। কোপরেজ কিন্তু বলেছে যে অগ্নিমান্দ, তা সে গড় হজম না অগ্নিমান্দ যাই হোক না, কিচ্ছু খেতে দিচ্ছেন না দাদাকে এখন। না গোবরেজ না বৌদি, কেবল ভাস্কর লবণ খেয়ে খেয়ে রয়েছে আমার দাদা। আর কি একটা যেন হজমিগুলি। শুনে আমায় চমকাতে হয়। তাহলে গুজবটা যা শুনেছি নেহাত মিথ্যে নয়। হ্যাঁ, কোপরেজ বলেছে যে গান্ডে পিণ্ডে গিলে গিলেই নানা রকম খাদ্য খেয়েই নাকি এই শক্ত ব্যামোটা দাঁড়িয়েছে। এখন সব খাওয়া দাওয়া বন্ধ তাই। তাহলে আমি একটু ইতস্তত করে বলি, তোমার দাদা কিচ্ছুটি খাবেন না, আর আমি তাহলে এমত অবস্থায় ভেবে দেখো, যাওয়াটা কি খুব ঠিক হবে? মানে গিয়ে খাওয়াটা, তারপর বলছো যে বাজার টাজারও বিশেষ কিছু হয়নি। না না, বৌদি নিশ্চয়ই আপনার জন্যে কিছু আনাবেন, আলাদা করে বানাবেন নিশ্চয়ই কিছু। কিন্তু তাহলেও তাহলেও দৃশ্যটা তেমন হর্ষজনক নয়। হর্ষবর্ধন কিছুটি খাবেন না, আর আমি তার সামনে বসে মাছ মাংস দই রাবড়ি পায়েস পিষ্টক ইত্যাদির স্টক ক্লিয়ার করব, বসে বসে গিলতে থাকবো, দেখতে তেমন যেন সুচারু নয়। হর্ষবর্ধন তো নয়ই। আরও খারাপ লাগলো এই ভেবে যে হর্ষবর্ধন খাবার ব্যাপারে সবচেয়ে সহর্ষ। নিজে যেমন খেতে চান নানান রকম, তেমনি খাওয়াতে চান অপরকে। সেই তিনি নাকি দাঁতে কুটোটি না দিয়ে পড়ে রয়েছেন। এর চেয়ে রোমহর্ষক আর কিছু হতেই পারে না। কিন্তু করেও গেলাম শেষ পর্যন্ত। আমাকে দেখেই উল্লসিত হয়ে উঠলেন হর্ষবর্ধন। খেয়েও লোককে দেখলে কোন খাইয়ের না আনন্দ হয়। এই যে আপনি এসেছেন, এসে গেছেন ঠিক সময়ই, বললেন তিনি উচ্ছ্বসিত হয়ে। যাই, বৌদির সঙ্গে একটু কথা কয়ে আসি বলে আমি সটান রান্নাঘরের দিকে পা বাড়াই। ছিচকাদুনের ঝোঁক যেমন কান্নার দিকে, চোরের মন বোঁচকার দিকে, তেমনি আমায় টানে স্বভাবতই রান্নাঘরের পানে, খাবারের খোঁজ খবরে। হর্ষবর্ধনও এলেন আমার পিছু পিছু। কী রেঁধেছেন বৌদি আজ? আমার সৌৎসক জিজ্ঞাসা। কি আর রাঁধবো ঠাকুরপো, উনি তো গাদাল পাতার ঝোল আর পুরানো চালের 4টি ভাত ছাড়া কিছু খান না। কোবরেজের নিয়ম সেই রকম, তাই রেঁধেছি আজ ডবল করে। ডবল করে? ডবল করে কেন? ও, গোবরাও তাই খাচ্ছে বুঝি? দাদার পদাঙ্ক অনুসরণ করে পেটের অসুখ না হলেও খাচ্ছে? খেলে তো বাঁচতুম, তাহলে কোনোদিন আর পেটের অসুখ করতো না ওর। পেটের অসুখ হলে খাবার চাইতে, না হতেই
তাই খাওয়াটা কি আরো ভালো নয় ভাই? ওকে তো বোঝাচ্ছি এত করে। তোর দাদার মতন বাইরে গিলে ব্যারাম বাঁধাবি কোন দিন? কিন্তু শুনছে কি, ও একদম বাড়িতে খায় না আজকাল। বাইরে কোথায় কোন হোটেল টোটেল থেকে খেয়ে নাকি আসে। আর আপনি আপনি তো এই গাঁদাল। না না, আমি দিদির বাড়ি খাই গিয়ে। যেদিন থেকে ওর অসুখ করেছে, দিদি বলেছেন আমায়, আমার বাড়িতেই খেয়ে যাবি, যা হয় চারটি খাবি এসে। তাহলে ডাবল রেঁধেছেন কেন? কেন আবার? ওর আর আপনার দুজনের জন্যেই তো রেঁধেছি। শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। কিন্তু আমার তো কোনো পেটের অসুখ করেনি বৌদি, কখনো করেও না, অস্মিন কালেও নয়। ব্যারাম হবার আগেই সারানো ভালো নয় কি ভাই? রোগ হলে তো হয়েই গেল, যাতে না হয় তার চেষ্টা করাই কি উচিত নয় আমাদের? কবরেজের ব্যবস্থাটা তো বেশ ভালোই বলেই বোধ হচ্ছে আমার। তা তো হবেই। ক্ষোভে যেন ফেটে পড়েন হর্ষবর্ধন। এক গাদা রাঁধতে হচ্ছে না তোমায়, আর এদিকে এক গাঁদাল পাতার ঝোল আর ভাত গিলে গিলে হাড় গিলে চেহারা হয়ে গেল আমার। হাঁপ ছেড়ে বলে বৌদি, সত্যি হাড়ে বাতাস লেগেছে আমার। রাত দিন রান্নাঘরের হাঁড়ি ঠেলা আর নানান খানা রান্নার হাঙ্গামা সব মিটে গেছে। ভালোই হয়েছে একরকম। আর বলতে কি, বলতে নেই, চেয়ে দেখো ওর দিকে। এই খেয়ে চেহারাটা কি কিছু খারাপ হয়েছে তোমার দাদার? চেয়ে দেখি, সত্যি স্ত্রী ফিরে গেছে শ্রীহর্ষের। দিনের পর দিন, মাসের পর মাস গাঁদাল পাতার ঝোল ভাত খেয়ে খাসা রয়েছেন দিব্যি। চাকচিক্য যেন বেড়েছে আরও চেহারার। তারপর মনে হলো ওর টাকা যেমন অগাধ, শরীরের পুঁজিও তেমনই গাঁদাখানে। ওই পুঞ্জীভূত দেহের থেকে ওর ব্যাংক ব্যালেন্সের মতোই অল্প বিস্তর খসে গেলেও টের পাবার জো নেই কিছু। সমুদ্র থেকে 2 কলসি জল তুললেই কি, আর তাতে ফেললেই কি। চলুন একটু ঘুরে ফিরে আসা যাক, বললেন আমায় হর্ষবর্ধন। খিদেটা একটু চাগিয়ে আনি গে, খিদেটাকে চাগার দিয়ে আনা যাক। এসেই তো সেই এক গাদা গাঁদাল পাতার ঝোল নিয়ে বসতে হবে। চলুন চলুন, খানিক ময়দানের হাওয়া খেয়ে আসি। পথে যেতে যেতে সুর ভাসতে লাগলেন তিনি। আওয়াজটা স্পষ্ট হতে টের পেলাম না, গান না, কান্নাই বলা যায় একরকম। খিদের জ্বালায় বুঝি মহাকাব্য ফেটেছেন হর্ষবর্ধন। তিনি আওড়াচ্ছেন, স্পষ্ট আমি শুনলাম, পেটের বড় জ্বালা, 2 হাত পা লটর পটর, কর্ণে ধরে তালা। উৎকর্ণ হয়ে আমি শুনলাম। তারপর তাকে শুধালাম, তার মানে? তার মানে চলুন না, আপনি টের পাবেন এখনই। আপনাকে কেমন লটর পটর খাওয়াবো। সে আবার কি? আমি থমকে দাঁড়াই। না, কোথাও গিয়ে লটপটানি খেতে, লটপট করতে আমি রাজি নই। করতে না মশাই, খেতে হয়। লটপট এক রকমের খাবার, এক পাইস হোটেলে খাইয়ে থাকে, সেইখানেই যাচ্ছি আমরা। অলিগলি পেরিয়ে আমাকে নিয়ে উঠলেন তিনি গিয়ে এক পাইস হোটেলে। বললেন, নামেই পাইস হোটেল মশাই, কিন্তু পয়সায় কিছু মেলে না আর আজকাল। টাকার কারবার সব। মাছের টুকরোই বলুন আর মাংসের টুকরোই বলুন, সব 1 টাকা করে দাম। কোনকালে কেবল পাইসে মিলতো খোদাই জানেন। পুরো 1 প্লেট ভাতের দামও এখানে 1 টাকা। দুজনে ভেতরে গিয়ে বসলাম। একধারে লম্বা টেবিলে, একাধারে টেবিল বেঞ্চিও বলা যায়, ঠিক স্কুলে যেমনটি থাকে। চেয়ে দেখুন না খাদ্য তালিকার দিকে, ওই তো টাঙানো রয়েছে সামনেই। তিনি দেখালেন। দেখলাম। সত্যি, মাছ ভাজা, মাছের ঝোল, মাছের কালিয়া, দমকারি, মাংসের প্লেট, রকমারি খাদ্য, থরে থরে সাজানো। চক্খরির দামে কেউ 1 টাকার কম যায় না। আরও দেখলাম, কলকাতায় বাজারে মাছের তাল না পাওয়া গেলেও এখানে তাদের বিরাট সম্মিলনী। পাবদা মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ, গলদা চিংড়ি, আড় মাছ, আরও কত কি মাছ, তার ইয়ত্তা হয় না। ঝাল, ঝোল, কালিয়া, কোরমা, কোপ্তা, কাবাব সব মিলিয়ে
এক পেল্লায় ভোজন পর্ব, ভোজ্য পর্ব তো বলা যায়। পয়সায় কুলোয় না মশাই, পয়সা দিয়ে কিছু মেলে না এখানে, রুপিয়া ফেলে খেতে হয় সব কিছু। ওই যে লোকটি দেখছেন বসে আছে কাউন্টারে, উনি এই হোটেলের মালিক, অনেক টাকার মালিক মশাই, দেখলে চেনবার জোটই নেই, বসে বসে রুপিয়া গুনছেন খালি। আমি বললাম, বহু রুপি বলুন তাহলে। পয়সায় কুলোবে না বলে 100 টাকার নোটখানা এনেছি। দেখালেন তিনি, সব টাকাটাই উড়িয়ে দিয়ে যাব, তার কবে ভালো খাওয়া হয় না আজকের দিনে। বলে কি লোকটা, এর না অগ্নিবান্দ, কিছুটি নাকি হজম হয় না, খালি গাদাল পাতার ঝোল আর ভাত বরাদ্দ। না খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, তাই হন্যে হয়ে পাগলের মতন এই খাদ্যের অরণ্যে এসে ঢুকেছে। ভেবেছিলাম খাবারের লিস্ট দেখে ঘ্রাণেন অর্ধভোজন সেরে হৃষ্ট হয়ে ফিরে যাব, কিন্তু না, পরক্ষণেই ভুল ভাঙল আমার। দুম করে তিনি হুকুম দিয়ে বসলেন, 2 থালা ভাত, সবচেয়ে সরেস চালের, আর যত রকমের ভাজাভুজি আছে সব, সেই সঙ্গে 2 পিস করে মাছ ভাজা, পোনা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, প্রত্যেকটার ভাজা, আরও যা যা মাছ ভাজা আছে দিতে পারেন। ভাতের সঙ্গে মাখন চাই এবং পাতু নেবু 2 পিস করে। এসে গেল সব একে একে, বসে গেলাম খেতে। আলু, পটল, বেগুন, উচ্ছে ইত্যাদির ভাজাভুজির সহযোগে মাখন মাখানো গরম ভাত মাছ ভাজাগুলির সঙ্গে খেতে যা খাসা লাগলো, দুজনে মিলে সাবার করতে লেগে গেলাম। একটু না এগুতেই হর্ষবর্ধনের ফরমাস আবার, নিয়ে আসুন রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আর মাগুর মাছের ঝোল, ডবল ডবল। এসে গেল চাইতে না চাইতেই। খানিক বাদেই হাঁকলেন উনি আবার, দই মিষ্টি সব রেডি আছে তো? কথায় বলে মধুরেণ সমাপয়ে। কর্নারের লোকটি কান নাড়ল, আজ্ঞে হ্যাঁ, সমাপয়েত আছে বই কি আপনার, এরপর তো গঙ্গা যমুনা, এর পরেরটা কই, ওর তলব সব ডবল ডবল। অতিকায় কই মাছ এসে পাতে পড়ল, তার এক পিঠ ঝাল অপর পিঠ অম্বল, সেই গঙ্গা যমুনা। বেশিক্ষণ প্রবাহিত হতে পেল না, উঠে গেল পাতে পড়তে না পড়তেই। এইবার আনুন সেই ইলিশ মাছের ইলাহি। আমার যৎসামান্য বিদ্যায় কুলিয়ে উঠতে না পেরে বাধ্য হয়ে শুধাতে হলো ওনাকে, ইলাহি? ইলাহি কি আবার? ইলাহির মানে? ইলাহি কারবার ওরা জানে, ওর মানে হচ্ছে 7 প্রস্থের ইলিশ মাছ, 7 রকমের, 7খানা সপ্তরথী। আমি প্রকাশ করি, 1 প্রস্থ তো হয়েই গেছে, ইলিশ মাছ ভাজা তো পেয়েই গেছি গোড়ায়, আর 6 প্রস্থ বলুন তাহলে। 6 নয়, আরও 7 রকমের বাকি আছে এখনো। যথা যথা ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের কালিয়া, ইলিশ ভাতে, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ মাছের রোস্ট, এই 7 এবং পুনশ্চ। পুনশ্চ? আমি হা হয়ে গেলাম, পুনশ্চ আবার? দেখতেই পাবেন, এগুলো খেয়ে শেষ করুন তো আগে। শেষ না হতেই তিনি হাঁকলেন ফের, এবার আনুন আপনাদের সেই লটর পটর, এবার আমরা লটর পটর খাবো দুজনায়। সেই কোণঠাসা লোকটা জানালো, আজকে লটর পটর নয়, লটপটি, আমাদের ইলিশ মাছের লটপটি, ত্রিভুবন বিখ্যাত। লটপটি খেয়ে ঢেকুর তুলে হর্ষবর্ধন বললেন, এবার সেই আপনাদের শেষ বেশ ইলিশ মাছের অম্বল। এরপর আবার অম্বল? না বলে আমি পারি না, যা খাওয়া হয়েছে এতেই অম্বল হবে এমনিতেই, না হয়ে যায় না। এরপরও আবার অম্বল আরও? ইলিশ মাছের অম্বল, সেটা মাছের মধ্যে ধর্তব্য নয়, ইলিশ মাছের মাথা আর ওই কাটা ফাটা দিয়ে, কিন্তু খেতে যা খাসা। তিনি অম্বলের ঝোলের সঙ্গে নিজের জিভের ঝোল টানলেন। ইলিশ মাছের একেবারে 9-6 বলুন না, কিন্তু আপনার না অগ্নিমান্দ,
কিছুই নাকি হজম হয় না আপনার, বলছিল যে আপনার ভাই। হয়ই না তো, বার্লিটুকুও সহ্য হয় না আমার পেটে। মিথ্যে নয় মশাই। তাহলে এত সব ওই হতবাগা কোবরেজটার জন্যই। এমন এক বিদঘুটে দাবাই দিয়েছে আমায়, বলে পকেট থেকে একটা কৌটো তিনি বার করলেন। এই ওষুধের জন্যই তো। তার মানে? আমি তো আরও অবাক। কোবরেজি ওষুধ খাবার বিধি ব্যবস্থা জানেন কিছু? সব ওষুধের সঙ্গে একটা করে লেজুর থাকে, তার নাম অনুপান। সেটা ওষুধের সঙ্গে খেতে হয়, তা না হলে তেমন নাকি ফল হয় না। এরও একটা অনুপান গোছের ছিল। তা তো থাকবেই, কিছু না জেনেও অনুমান করে নিই, আমি ঘাড় নেড়ে দিই। সেই অনুপানটা আরও বিদঘুটে। কী সব শেকড় মাকড় রোজ বাজার থেকে কিনে আনো, তারপর 4 সের জলে 4 ঘন্টা ধরে সেদ্ধ করে 4-6টা থাকতেই নামাও, তারপরে 4 ঘন্টা ধরে ঠান্ডা করে ওষুধের সঙ্গে গেলো। শেকড় মাকড়ের নাম শুনেই মনে হয়েছিল সে খেলে আর বলতে হবে না, খাবার দাবার সব গুলিয়ে উঠে এই গুলির সঙ্গেই বিলকুল বেরিয়ে আসবে তখনই। তাই আমি ভাবলাম পানীয়ের বদলে খাদ্যেই যাই না কেন, অনুপানের বদলে অনুখাদ্যে। এই কি আপনার অনুখাদ্য? এই খাদ্যকে অনুপরিমাণ বলা চলে? বরং আণবিক, মানে আণবিক বোমার মতোই দানবিক ডোজের ভোজ বলতে হয়। বলতে আমি বাধ্য হই, করব কি মশাই, মোক্ষম দাওয়াই যে। না যদি কিছু খাই তো সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ, সাক্ষাৎ মৃত্যু তক্ষুনি। এমন ওষুধ? তবে আর বলছি কি, কোবরেজি ওষুধ কথা কয়। কথায় বলে এই গুলিগুলিও কম কথক নয় মশাই। খাবার সঙ্গে সঙ্গে সব হজম, আবার সেই চোঁচো খিদে, আবার কষে সাটান, আবার খান গুলি, আবার এক গুলিতে সব সাবার, আবার খিদে, আবার খাবার, আবার গুলি, আবার। থামুন থামুন, আমার সব গুলিয়ে যাচ্ছে কেমন, মাথা ভোঁ ভোঁ করছে। ইলিশ মাছের পাথারে সাঁতার কাটতে কাটতে বলি, 2 বেলায় পুরো 100 টাকার খেতে হয় আমায় এই 1 টাকার গুলির জন্যে মশাই। যদি এত এত না খাই তাহলে আমার পেটের নাড়ি ভুড়ি সব হজম হয়ে মারা পড়বো আমি নির্ঘাত। এই 1 গুলিতেই আমার খতম। কিন্তু গোবরা বলছিল আপনার নাকি হজম হয় না। হয়ই না তো, সাবুদানাটি পর্যন্ত হজম হয় না বলেছে ঠিকই, কিন্তু কি করব, এত সব না খেয়েও আমার উপায় নেই। যা অভ্যর্থ আমার কবিরাজ, এই যে হজমিগুলি দিয়েছেন আমাকে, আপনিও খান না একটা, বলে আমায় একটা গুলি দিয়ে নিজেও তিনি একখানা গিললেন। এ খেলে নাড়িভুড়ি পর্যন্ত হজম হয়ে যায়। এই গুলি রোজ 3টে করে খেতে হবে আমায়, এই ব্যবস্থা। পাছে নিজের নাড়িভুড়ি অবধি হজম করে না বসি, সেই ভয়ে বাধ্য হয়েই এত এত খেতে হচ্ছে আমায়। কি করব?